লং অডস। সেটাই ছিল ইংল্যান্ডের স্যার হেনরি কার্টিস, ক্যাপ্টেন গুড ও মিস্টার কোয়াটারমেইনের শেষ রাত। পরদিন সকালে জাহাজযোগে আফ্রিকার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন তারা। নতুন এক রহস্যময় দেশের খোঁজে আফ্রিকায় যাচ্ছিলেন তিন অভিযাত্রী। শুনেছিলাম সুদূর সেই দুর্গম দেশে রাজত্ব করে আজব একদল সাদা মানুষ। অনেক দিন পেরিয়ে গেছে, তারপরে সেই অভিযান থেকে আজও ফেরেননি তিন অভিযাত্রী। ভাবতে খারাপ লাগলো, ধারণা করছি ফিরবেনও না কখনো আর। মাঝখানে তাদের খবরাখবর জানিয়ে একটা চিঠি এসেছিল পূর্ব আফ্রিকা থেকে। তারপর বছর গড়িয়ে গেছে, সভ্য জগতের কারো সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি তাদের। জানি না আজও তারা বেঁচে আছেন কি না, তবে মনে পড়ে তাদের কথা, বিশেষ করে ক্যাপ্টেন গুড, মিস্টার কোয়াটারমেইনের চিঠি। মিস্টার কোয়াটারমেইনের বাড়িতে প্রায়ই উপস্থিত হতাম তার বিভিন্ন অভিজ্ঞতা শুনবার লোভে। ইংল্যান্ডে তাদের শেষ রাতে মিস্টার কোয়াটারমেইনের ইয়র্কশায়ারের বাড়িতে ক্যাপ্টেন গুডের সঙ্গে ডিনারে উপস্থিত ছিলাম আমিও। সে রাতটা ছিল ব্যতিক্রম। ক্যাপ্টেন গুড ও আমাকে সঙ্গ দিতে গিয়ে স্বভাবের বিরুদ্ধে কয়েক গাস পর্ট ওয়াইন গিলে ফেলেছিলেন মিস্টার কোয়াটারমেইন। নেশা ভালো মতোই ধরেছিল তাকে, ফলে ডিনারের পর দেয়ালে ঝোলানো শিকারের ট্রফিগুলোর পাশ দিয়ে খোঁড়াতে খোঁড়াতে পায়চারি করছিলেন তিনি। স্বাভাবিক অবস্থায় নিজের অভিজ্ঞতার কথা কদাচিৎ বলতে চাইলেও সে রাতে মুখ খানিকটা আলগা হয়ে গিয়েছিল তার। ম্যান্ট লোপিসে সাজানো রাইফেলগুলোর উপর ঝোলানো সিংহের বিরাট একটা মাথার সামনে থমকে দাঁড়িয়ে বলেছিলেন মিস্টার কোয়াটারমেইন, শয়তান সিংহ, গত 12টা বছর কষ্ট দিচ্ছিস তুই আমাকে। মনে হয় জীবনের শেষ দিন পর্যন্ত কষ্ট দিবি। এখানে বলে রাখা ভালো, মিস্টার কোয়াটারমেইনের সংগ্রহ করা প্রতিটা ট্রফির সঙ্গে জড়িয়ে আছে কোনো না কোনো চমকপ্রদ কাহিনী। কাজেই সিংহের ট্রফিটার ব্যাপারে জানতে উসখুস করে উঠেছিলাম আমি। কি হয়েছিল বলুন না কোয়াটারমেইন? গল্পের আভাস পেয়ে অনুরোধের সুরে বলেছিলেন গুড। অনেকবার বলেছেন ঘটনাটা বলবেন আমাকে, কিন্তু বলেননি শেষ পর্যন্ত কখনো। শুনতে চাইলে ঠকবেন কিন্তু, সাবধান করেছিলেন মিস্টার কোয়াটারমেইন। এক লম্বা কাহিনী। তাতে কি সুযোগটা হাতছাড়া করলাম না আমি? মাত্র সন্ধ্যা হয়েছে, তাছাড়া অনেকখানি পর্ট রয়ে গেছে বোতলে। আমাদের কথা শুনে ম্যালেন্ট পিচের উপর রাখা একটা জার থেকে বোয়ার টোবাকো বের করে পাইপে পুরলেন মিস্টার কোয়াটারমেইন। পায়চারি নাক থামিয়ে শুরু করলেন তার কাহিনী। যতদূর মনে পড়ে সেটা ছিল 59-এর মার্চ মাস। গিয়েছিলাম শিকুকুনির এলাকায়। কিছুদিন আগে মারা গেছে বুড়ো শিকু আটি। চক্রান্ত করে শেষ পর্যন্ত ক্ষমতায় বসেছে শিকুকুনি। কয়েকদিন ওখানে কাটানোর পর কানে এলো বাপেডি উপজাতির লোকেরা উত্তরের অঞ্চল থেকে প্রচুর হাতির দাঁত সংগ্রহ করে এনেছে। দেরি না করে ওয়াগনে মালামাল ভরে রওনা হয়ে গেলাম আমি মিডেলবার্গ থেকে। উদ্দেশ্য মালামালের বদলে ব্যাপেডিদের কাছ থেকে হাতির দাঁত সংগ্রহ করা। বছরের ওই সময়টায় আফ্রিকার গভীরে যাওয়া খুব বিপজ্জনক। যে কোনো সময় ধরতে পারে ভয়ঙ্কর জ্বর, কিন্তু না গিয়ে উপায় ছিল না। আরও কয়েকজনের চোখ ছিল ওই হাতির দাঁতগুলোর উপর। ওগুলো পাওয়ার বদলে জ্বরে পড়বার ঝুঁকি নিতে দ্বিধা করিনি। বারবার জ্বরে পড়ে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, পাত্তা দিতাম না আর অসুস্থতাকে। পথে কয়েকদিন কোনো অসুবিধে হলো না। ওই এলাকাটা ঝোপের রাজ্য, অপূর্ব সুন্দর। মাঝখান দিয়ে গেছে আকাশ ছোঁয়া বিশাল পর্বতের সারি। ঝোপে ঢাকা বিস্তৃত জমি পাহারা দিচ্ছে যেন মাথা তুলে। ওদিকটায় বছরের ওই সময়ে গরম ছিল খুব। সেই সঙ্গে চারদিকে চলছিল
জ্বরের প্রকোপ। এলিফ্যান্ট নদীর তীর ধরে এগোতে গিয়ে প্রতি সকালে ওয়াগন থেকে নেমে তাকাতাম এলিফ্যান্টের দিকে। নদী দেখা যেত না, সূক্ষ্ম তুলোর মতো থোকা থোকা কুয়াশায়। ওই কুয়াশাকে ওদিকে বলা হয় জ্বরের কুয়াশা। নদী তীরের ঝোপগুলো থেকে উঠত ধোঁয়ার কুণ্ডলীর মতো বাষ্প। ওগুলো ছিল হাজার হাজার টন পচা লতা পাতার বাষ্প। সুন্দর একটা অঞ্চল, কিন্তু বছরের ওই সময়ে জ্বরে ভুগে মৃত্যু ছিল ওখানে স্বাভাবিক ঘটনা। সে বছর রোগে ভুগে মরেছিল হাজার হাজার মানুষ। মনে পড়ে একবার ছোট একটা ক্রালে গিয়েছিলাম রান্না করা কচি ভুট্টার দানা মাখন আর দুধের আশায়। ক্রালের কাছে যাওয়ার পর খেয়াল করলাম আশপাশ অস্বাভাবিক রকম নীরব। বাচ্চাদের কোলাহল নেই, চিৎকার করলো না কোনো কুকুর, গরু ভেড়ার দেখাও পেলাম না। ক্রাল ঘিরে এগিয়ে আসা ঝোপঝাড় দেখে মনে হলো বেশ কয়েকদিন ওই ক্রালে বাস করেনি কেউ। ক্রালের দরজায় জন্মানো পিকলি পেয়ার ঝোপ থেকে আমাকে দেখে ছুটে পালালো কয়েকটা গিনি ফাউল। পরিবেশটা চারপাশে এত থমথমে যে দ্বিধা করলাম ক্রালে ঢুকতে। ঢুকলাম, তারপরও চলে এলাম প্রধান কুটিরের সামনে। মাটিতে কি যেন পড়ে আছে দেখলাম, ভেড়ার চামড়ার পুরানো একটা আলখেল্লা দিয়ে ঢাকা। উবু হয়ে সরালাম আলখেল্লাটা, পরক্ষণে চমকে পিছিয়ে গেলাম। ঢেকে রাখা হয়েছিল সদ্যমৃত এক তরুণীকে। একবার ভাবলাম ফিরে যাই, কিন্তু কৌতূহল আমাকে ফিরতে দিল না। মৃত মেয়েটাকে পাশ কাটিয়ে চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে ঢুকলাম কুটিরে। ভিতরটা এত অন্ধকার যে দেখতে পেলাম না কিছু, তবে দুর্গন্ধ বলে দিল বহু কথা। ম্যাচের কাঠি জ্বাললাম, ট্যান্ড স্টিক কর ম্যাচ বলে কাঠি পুড়তে শুরু করলো ধীরে ধীরে, স্বল্প আলো ছড়িয়ে। সেই আলোতে চোখ সয়ে আসবার পর আন্দাজ করলাম কুটিরে আমি একটা পরিবারকে দেখছি। পুরুষ, নারী ও বাচ্চারা গভীরভাবে ঘুমাচ্ছে। কাঠিটা আরও জোরে সোরে জ্বলে উঠবার পর বুঝলাম এরা 5 জনও মারা গেছে। কচি শিশুও ছিল তাদের মধ্যে। ম্যাচের কাঠি ফেলে দিয়ে দ্রুত বেরিয়ে যেতে চাইলাম কুটির থেকে। ঠিক তখনই চকচকে দুটো চোখ দেখতে পেলাম এক কোণায়। ওগুলো কোনো বুনো বিড়ালের চোখ মনে করে তাড়াহুড়ো আরও বেড়ে গেল আমার। চোখগুলোর কাছ থেকে বিড়বিড় করে কী যেন বলল কেউ, তারপর দফায় দফায় চিৎকার শুরু করলো। তাড়াতাড়ি আরেকটা কাঠি জেলে দেখলাম চোখ দুটো আসলে নোংরা চামড়ার চাদর গায়ে এক বৃদ্ধার। হয় বৃদ্ধা কুটির থেকে বের হতে পারছিল না, অথবা বের হবার কোনো ইচ্ছে ছিল না তার। কোনোই ধরে টানতে টানতে তাকে বের করলাম কুটির থেকে। ভেতরের দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসছিল আমার। দিনের আলোয় বৃদ্ধাকে দেখে বিস্মিত হলাম। ঠিক যেন কোঁচকানো চামড়া দিয়ে মোড়ানো একটা কঙ্কাল। চোখের দৃষ্টি আর কণ্ঠস্বরের কথা বাদ দিলে মনে হচ্ছিল মারাই গিয়েছে বৃদ্ধা। আমাকে দেখে তার ধারণা হয়েছিল আমি আসলে শয়তান, তাকে নরকে নিয়ে যেতে হাজির হয়েছি। সেই ভয়ে চেঁচিয়ে উঠেছিল। যাই হোক, তাকে ধরে ধরে ওয়াগনের কাছে নিয়ে এলাম। সামান্য হুঁচকি গিলিয়ে দিলাম। রান্না হতেই জোর করে গিলতে বাধ্য করলাম 1 পাইন্ট বিফ টি। ওই মাংস জোগাড় করেছিলাম তার আগের দিন একটা উইন্ডার বিস্ট শিকার করে। বিফটি শেষ করে বেশ তাজা হয়ে উঠল বৃদ্ধা। জানা গেল জুলু ভাষাটা জানে সে। রাজা চাকার সময় জুলুল্যান্ড থেকে পালিয়ে এসেছিল বৃদ্ধা। আরও জানালো জ্বরে মারা গেছে কুটিরের সবাই। তারা মারা যাবার পর ক্রালের আর সবাই গবাদি পশুগুলো নিয়ে চলে গেছে বেচারিকে ফেলে। নড়তে চড়তে অক্ষম বৃদ্ধাকে অনাহারে বা রোগে মরতে রেখে গেছে। ওই কুটিরে পচা লাশগুলোর সঙ্গে 3 দিন ছিল সে। আমি গিয়ে উদ্ধার করে আনবার আগে রওনা হলাম আমরা আবার। পরবর্তী ক্রালে পৌঁছে বৃদ্ধার দায়িত্ব বুঝিয়ে দিলাম ক্রালের হেডম্যানকে। বৃদ্ধাকে দেখভাল করবার
বদলে দরাদরি করে একটা কম্বল পেল সে। তাকে কথা দিলাম, ফিরতি পথে বৃদ্ধাকে যদি সুস্থ দেখি তাহলে আরেকটা কম্বল দেব। ভীষণ অবাক হলো লোকটা। অশীতি পর বৃদ্ধার জন্য দুটো কম্বল দিয়ে দিতে রাজি হয়েছি বলে জিজ্ঞেস করলো, কেন আমি বৃদ্ধাকে ঝোপের মধ্যে মরতে ফেলে আসিনি। আসলে কোনো মানুষ কাজ করতে না পারলে তার বাঁচবার অধিকার আছে বলে ধরা হয় না আফ্রিকার ওদিকে। বৃদ্ধাকে রেখে আসবার পরের রাতে প্রথমবারের মতো দেখা হলো আমার ওই বন্ধুর সঙ্গে। মাথা কাত করে সিংহের করটি দেখালেন মিস্টার কোয়াটারমেইন। মনে হচ্ছিল ম্যান্টেল বিচের উপরের ছায়াময় জায়গাটা থেকে দাঁত বের করে হাসছে সিংহটা। সেদিন ভোর থেকে সকাল 11টা পর্যন্ত একটানা এগিয়েছি, পাড়ি দিয়েছি লম্বা পথ। তারপরও ভাবলাম সন্ধ্যা 6টার দিকে আবার রওনা হয়ে চাঁদের আলোয় আরও এগোবো। আমার নির্দেশে বিশ্রাম নিতে ছেড়ে দেওয়া হলো ষাঁড়গুলোকে। এই ফাঁকে পেট পুড়ে ঘাস খেতে পারবে, ওগুলোর উপর নজর রাখতে গেল ঘুরলু পার। ওয়াগনে উঠে ট্রেনে ঘুম দিলাম। ঘুম ভাঙল দুপুর 2:30টার দিকে। খানিকটা বিষাদ মাংস রেঁধে দুপুরের খাবার গিললাম কড়া কফি দিয়ে। খাওয়া শেষে বাসনকোসন ধুতে ব্যস্ত হয়ে পড়ল ওয়াগনের ড্রাইভার টম। আর ঠিক তখনই সামনে একটা ষাঁড় দাঁড়িয়ে ছুটতে ছুটতে এলো বেয়ারা তরুণ রাখাল। তাকে জিজ্ঞেস করলাম, অন্য ষাঁড়গুলো কোথায়? কুশ। হাঁপাতে হাঁপাতে বলল ছোকরা, কুশ। অন্যগুলো পালিয়েছে। মাত্র এক পলকের জন্য ওগুলোর দিকে পিঠ ফিরিয়েছি। তারপরে তাকিয়ে দেখি শুধু ওই ক্যাপ্টেন আছে, গাছের গায়ে পিঠ ডলছে। তার মানে তুমি শয়তান ঘুমিয়ে পড়েছিলে, আর সেই সুযোগে ছড়িয়ে পড়েছে ওগুলো। রেগে গিয়ে বললাম, তোমার পিঠে আচ্ছা মতো গিটওয়ালা লাঠি ডলবো আমি। রাখবার কারণও ছিল আমার। ওই জ্বরের এলাকায় ষাঁড়গুলোকে খুঁজে বের করতে গিয়ে 1 সপ্তাহের বেশিও লাগতে পারে। জ্বরে আক্রান্ত হয়ে পড়তে পারি আমরা। নির্দেশ দিলাম, খুঁজতে যাও এখনই। টম, তুমিও যাও। ষাঁড়গুলোকে না নিয়ে ফিরবে না, খবরদার। এতক্ষণে মিডলবার্গের রাস্তা ধরে অন্তত 12 মাইল চলে গেছে ওগুলো। রওনা হয়ে যাও তোমরাও, কোনো তর্ক শুনবো না। একথা শুনে রেগে গিয়ে গালাগালির ফাঁকে তরুণ রাখালের পাছায় গদাম করে একটা লাথি মারল ওয়াগনের ড্রাইভার টম। শয়তানটার প্রাপ্য ছিল ওই লাথি। ক্যাপ্টেন নামের ষাঁড়টাকে ওয়াগনের জোয়ালের সঙ্গে বেঁধে বর্ষা আর লাঠি হাতে এরপর রওনা হয়ে গেল ওরা। আমিও গেলাম না, কারণ ওয়াগনের ধারে কাছে কারো না কারো থাকা দরকার। ষাঁড় হারানোর মতো অঘটন আফ্রিকায় প্রায়ই ঘটে। তারপরও খিস্টে গেল মেজাজ। রাইফেল নিয়ে বেরিয়ে পড়লাম শিকার করতে। ঘন্টা 2 ঘুরেও গুলি করবার মতো কিছুর দেখা পেলাম না। পিতৃপথ ধরে ওয়াগনের 70 গজের মধ্যে পৌঁছে গিয়ে একটা মিমোসা গাছের পিছনে দেখতে পেলাম মর্দা ইমাপালাটাকে। আমাকে দেখেই সোজা ওয়াগনের দিকে দৌড় দিল ওটা। ওয়াগনটা পাশ কাটাচ্ছে এমন সময় ভালো মতো দেখতে পেলাম। ট্রিগার টিপলাম দেরি না করে। মেরুদণ্ডের মাঝখানে লাগলো বুলেট। ছিটকে পড়ে গেল মৃত ইম্পালা। ওটা পড়েছে ওয়াগনের পেছনের দিকে। মেজাজটা খানিক ভালো হলো আবার। পেট চিরে ওটা নাড়ি ভুড়ি বের করে পা বেঁধে ওয়াগনে তুলতে পরিশ্রম হবে না বেশি। কাজটা যখন শেষ করতে পারলাম, সূর্য ডুবে গেছে ততক্ষণে। আকাশে উঠেছে অপূর্ব সুন্দর রূপালি একটা পূর্ণিমার চাঁদ। চারদিকে নেমেছে আফ্রিকার ঝোপাঞ্চলের সন্ধ্যাকালীন থমথমে নীরবতা। নড়ছে না কোনো জন্তু, ডাকছে না কোনো পাখি। নিথর গাছগুলোতে শিরশির করে বয়ে যাচ্ছে না সামান্যতম হাওয়া। ছায়াগুলো নড়ছে না, দৈর্ঘ্যে বাড়ছে ধীরে ধীরে। ভীতিকর একটা পরিবেশ। ভীষণ একা লাগলো। কৃতজ্ঞ বোধ করলাম জোয়ালে বাঁধা বুড়ো ক্যাপ্টেনের সঙ্গ পেয়ে। জোয়ালের পাশে আরাম করে বসে খুশি মনে জাবর কাটছে ক্যাপ্টেন। একটু পর খেয়াল করলাম অস্থির হয়ে উঠেছে বুড়ো ষাঁড়। প্রথমে নাক ঝাড়ল,
তারপর উঠে দাঁড়িয়ে বারবার নাক ঝাড়তে লাগলো বিচলিত হয়ে। কারণ না বুঝে বোকার মতো ওয়াগন বক্স থেকে নেমে কি হয়েছে দেখতে গেলাম। মনে হচ্ছিল হারানো ষাঁড়গুলো নিয়ে ফিরে আছে টম আর রাখাল। পর মুহূর্তে গর্জনটা শুনে বুঝতে পারলাম ভুল করে ফেলেছি। হলদে একটা ঝিলিক আমাকে পাশ কাটিয়েই ঝাঁপিয়ে পড়ল বেচারা ক্যাপ্টেনের উপর। ব্যথায় ডাক ছাড়ল ক্যাপ্টেন। হাড় ভাঙবার আওয়াজ শুনতে পেলাম। সিংহটা কামড় বসিয়ে দিয়েছে ক্যাপ্টেনের ঘাড়ে। কি ঘটছে তা এতক্ষণে মাথায় ঢুকলো আমার। রাইফেলটা রয়ে গেছে ওয়াগনে। ওটা আনবার চিন্তাটা এলো প্রথমে। ঘুরেই দৌড় দিলাম ওয়াগন বক্সের দিকে। চাকার উপর পা রেখে ঝাঁপিয়ে পড়লাম ওয়াগনের ভেতরে। মেঝেতে বুক দিয়ে পড়ে বরফের মতো জমে গেলাম যেন। উঠবার সাহস পেলাম না, নড়তে পারলাম না। স্পষ্ট শুনেছি আমি সিংহটার নড়াচড়ার শব্দ। মুহূর্ত পরে ওটার স্পর্শ টের পেলাম। ওয়াগান থেকে আমার বাঁ পা ঝুলছে। নাক ঠেকিয়ে পাটা শুকলো সিংহ। খোদা, কেমন যে লাগছিল তা ভাষায় বোঝাতে পারবো না। মনে হয় না কখনো ওরকম বিহম্বল বিহম্বল হয়েছি জীবনে। নড়তে পারছি না মারা পড়বার ভয়ে। ওদিকে নিয়ন্ত্রণ হারালাম বাম পায়ের উপর থেকে। মনে হলো নিজের ইচ্ছায় লাথিয়ে ছুটতে চাইছে পাটা। পা শুকেই চলেছে সিংহ। গোড়ালি থেকে শুকতে শুকতে উরুর দিকে উঠছে ধীরে ধীরে। মনে হলো কামড় দেবে যখন তখন, কিন্তু দিল না। ঘর ঘর করে নরম গর্জন ছেড়ে আবার ফিরে গেল হতভাগ্য ষাঁড়ের কাছে। তিল তিল করে মাথাটা একটু ঘুরিয়ে দেখলাম সিংহটাকে। জীবনে বহু সিংহ দেখেছি, কিন্তু অত বড় সিংহ আগে কখনো চোখে পড়েনি। কালো কেশরগুলো যেন ঘন ঝোপ। সাপটার দাঁতগুলো কেমন ছিল তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। বিরাট, কি বলেন? ওয়াগনের মেঝেতে পড়ে আছি আমি, আর পিছনে মুক্ত সিংহ। মনে হলো ওটা কোনো খাঁচায় থাকলে দেখতে অনেক বেশি ভালো লাগতো। বেচারা ক্যাপ্টেনের মরিটাকে কসাইদের মতো দক্ষতায় টুকরো টুকরো করলো সিংহটা। পুরোটা সময় পড়ে থাকলাম নিথর হয়ে। মাঝে মাঝে মাথা চুলে আমাকে দেখছিল, আর জিভ দিয়ে রক্তাক্ত চোয়াল চাটছিল ওই শয়তান। তারপর ক্যাপ্টেনের মরদেহ ছিন্ন ভিন্ন করা শেষে গর্জন করে উঠল। বাড়িয়ে বলছি না, ওই গর্জনের আওয়াজে থরথর করে কাঁপলো ওয়াগনটা। গর্জন মিলিয়ে যেতে না যেতেই পাল্টা গর্জনে জবাব দিল আরেকটা শাপন। বুঝতে পারলাম একটার বেশি আছে এদিকে। দমে গেলাম আরও। চাঁদের আলোয় লম্বা ঘাসের মাঝ দিয়ে লাফিয়ে লাফিয়ে ছুটে আসতে দেখলাম সিংহীটাকে। ওটার পিছনে এলো ম্যাস্টিফ কুকুরের সমান বড় দুটো শাবক। আমার মাথা যেখানে আছে তার কয়েক ফুট দূরে থেমে লেজ নাড়তে নাড়তে জল জলে হলদে চোখে আমাকে দেখলো সিংহী। মনে হলো এবার আর রক্ষা নেই, কিন্তু সরে গিয়ে মৃত ষাঁড়ের মাংস খেতে শুরু করলো ওটা। শাবকগুলো যোগ দিল। ভাবুন একবার, আমার 8 ফুট দূরে খাওয়ার ফাঁকে ঘর ঘর করছে 4টে সিংহ। নিজেদের মধ্যে ঝগড়া করছে, কুড়মুড় করে ভেঙে খাচ্ছে দুর্ভাগা ষাঁড়ের মরি। আর ভয়ে কাঁপতে কাঁপতে তা দেখছি আমি। মনে হলো এবার আর রক্ষা নেই, কিন্তু সরে গিয়ে মৃত ষাঁড়ের মাংস খেতে শুরু করলো ওটা। শাবকগুলো যোগ দিল। ভাবুন একবার, আমার 8 ফুট দূরে খাওয়ার ফাঁকে ঘর ঘর করছে 4টে সিংহ। নিজেদের মধ্যে ঝগড়া করছে, কুড়মুড় করে ভেঙে খাচ্ছে দুর্ভাগা ষাঁড়ের মরি। আর ভয়ে কাঁপতে কাঁপতে তা দেখছি আমি। ঘেমে গোসল হয়ে গেলাম। একটু পর বাচ্চাগুলোর খাওয়া শেষ হলো। অস্থির হয়ে উঠল ওগুলো। ওয়াগনের পিছনে চলে গিয়ে ইম্পালাটাকে টেনে নামাতে চাইলো একটা। আরেকটা এসে আমার পা শুকে দেখার পুরনো খেলা শুরু করলো। তার বেশ তার বেশিই করলো ওটা। আমার প্যান্ট উপরের দিকে উঠে যাওয়ায় রুক্ষ জিভ দিয়ে পা চেটে দেখলো। যত চাটলো তত ভালো লাগলো বোধ হয় ওটার, কারণ চাটার পরিমাণ বাড়িয়ে দিয়ে মৃদু ঘর ঘর আওয়াজ করতে শুরু করলো। বুঝতে পারলাম সময় শেষ হয়ে যাচ্ছে আমার। পায়ের চামড়া যত শক্তই হোক, ওই রুক্ষ জীবের ঘষায় ছিলে গিয়ে
রক্ত বের হবে, আর রক্ত বের হলে বাঁচবার কোনো সুযোগ পাবো না। আমি চুপচাপ পড়ে থেকে জীবনে কি কি পাপ করেছি তা ভাবতে লাগলাম। স্রষ্টার কাছে প্রার্থনা করলাম। সিদ্ধান্তে পৌঁছে গেলাম জীবনটা সত্যিই খুব উপভোগ্য ছিল। কয়েক সেকেন্ড পর ঝোপঝাড় ভাঙবার আওয়াজ শুনতে পেলাম, সেই সঙ্গে মানুষের গলা। সারগুলো নিয়ে ফিরছে ড্রাইভার টম ও রাখাল। আওয়াজ পেয়ে মাথা উঁচু করে শুনল সিংহগুলো। তারপর নিঃশব্দে কয়েক লাফে অদৃশ্য হলো ঘাসের বনে। জ্ঞান হারালাম আমি। সে রাতে আর ফিরল না সিংহের পাল। পরদিন সকাল হতে হতে উত্তেজিত চাউ শান্ত হলো আমার। তবে রাগে গা জ্বলছিল তখন। সিংহদের হাতে বলা উচিত জিভে কীরকম হেনস্থা হয়েছে ভেবে। ক্যাপ্টেনের মৃত্যুর জ্বালা তো ছিলই, সার হিসেবে খুব ভালো ছিল। ওকে পছন্দ করতাম। রাগে এত অন্ধ হয়ে গেলাম যে সিদ্ধান্ত নিয়ে ফেললাম সিংহ পরিবারটাকে গুলি করে মারব। জীবনের প্রথম শিকার অভিযানে বেরিয়ে নতুন কোনো শিকারী এ ধরনের পরিকল্পনা করলে হয়তো মানাতো, কিন্তু মাথা তখন গরম হয়ে আছে আমার। নাস্তার পর সিংহ শাবকদের চাটা ব্যথা ভরা পায়ে তেল মালিশ শেষে অনিচ্ছুক টমকে নিয়ে রওনা হয়ে গেলাম। সঙ্গে নিলাম আমার প্রথম ব্রিজ লোডার 12 বোরের সাধারণ একটা দোলনা বন্দুক। ওটা নিলাম বুলেট ভালো ছড়ে বলে। তাছাড়া আমার অভিজ্ঞতা বলে এক্সপ্রেস রাইফেলের বুলেটের চেয়ে বন্দুকের গোল বুলেট সিংহ মারতে মোটেই কম কার্যকর নয়। শরীরে ভারী ক্যালিবারের বুলেট বেধাতে পারলে সিংহ মারা সোজা, সে তুলনায় হরিণ মারা অনেক কঠিন। রওনা হয়ে প্রথমেই খুঁজে বের করতে চাইলাম দিনের বেলায় সিংহগুলোর বিশ্রামের জায়গাটা। ওয়াগান থেকে 300 গজ দূরে আছে একটা ঢাল। ওটার মাথায় ছড়িয়ে ছিটিয়ে জন্মেছে মিমোসা গাছ। জায়গাটা পার্কের মতো। ঢাল থেকে নেমে গেছে ফাঁকা জমি, মিশেছে গিয়ে শুকনো একটা ডোবায়। ঘন নলখাগড়ায় ভরা ডোবাটা অন্তত 1 একর জায়গা জুড়ে রয়েছে। হলদে হয়ে গেছে নলখাগড়ার পাতা। ডোবার ওদিকের পাড় থেকে গভীর একটা খাদের গায়ে মিশেছে জমি। পানির প্রবাহে তৈরি হয়েছে ওই খাদ। ভেতরে জন্মেছে ঘন ঝোপঝাড় নলখাগড়া। ওগুলোর মাঝখানে বড় বড় কয়েকটা গাছ। জায়গাটা দেখেই মন বলল ওখানেই থাকবে আমার রাতের বন্ধুরা। নলখাগড়ার জঙ্গলে বিশ্রাম নিতে পছন্দ করে সিংহ। ওখানে নিজেকে লুকিয়ে চারপাশে নজর রাখা সহজ। এগিয়ে গেলাম ডোবার দিকে। ওটা ঘুরে অর্ধেকটা যেতেই 3-4 দিন আগে মারা পড়া একটা উইন্ডার বিস্টের অবশিষ্টাংশ দেখতে পেলাম। বুঝতে দেরি হলো না, ডোবার ধারে কাছে যদি সিংহ পরিবারের আস্তানা নাও থাকে, অবসরের প্রচুর সময় কাটায় তারা এখানে। প্রশ্ন দেখা দিল, যদি তারা ডোবায় থেকে থাকে তাহলে তাদের বের করে আনবো কিভাবে? আত্মহত্যা করতে না চাইলে সিংহের খোঁজে নলখাগড়ার জঙ্গলে ঢোকা মোটেই ঠিক হবে না। ওয়াগনের দিক থেকে জংলা ডোবা ও খাদের দিকে বইছে একটানা জোরালো হাওয়া। ভাবলাম শুকনো নলখাগড়ার জঙ্গলে আগুন ধরিয়ে। চিন্তাটা করতে যা দেরি, আমার নির্দেশে ম্যাচের কাঠি জেলে ডোবার বাম দিকে এখানে ওখানে ছোট ছোট আগুন ধরিয়ে ফেললো টম। একই কাজ করলাম আমি ডোবার ডান দিকে। নলখাগড়ার গোড়া তখনও সবুজ রয়ে গেছে। বাতাসের সহায়তা না পেলে ওগুলোতে ভালো মতো আগুন ধরাতে পারতাম না আমরা। হাওয়ার ধাওয়া খেয়ে দ্রুত ছড়িয়ে পড়ল আগুনের দেয়াল। সিংহের মুখোমুখি হতে আমি চলে গেলাম ডোবার অন্য পাশে। অপেক্ষায় থাকলাম ওখানে। কাজটা বিপজ্জনক, কিন্তু তখন লক্ষ্য ভেদে নিজের দক্ষতার উপর অতিরিক্ত আস্থা ছিল আমার। ডোবার ওদিকটায় গিয়ে দাঁড়াতে না দাঁড়াতে নলখাগড়ার জঙ্গলের দিক থেকে ছুটে আসতে শুনলাম কোনো প্রাণীকে। তৈরি হয়ে গেলাম বন্দুক কাঁধে তুলে। জানোয়ারটার হলুদ চামড়া দেখতে পেলাম। তারপর পরে সিংহের বদলে ছিটকে বেরিয়ে এলো অপূর্ব সুন্দর একটা রিডবক। নলখাগড়ার জঙ্গলে বিশ্রাম নিচ্ছিল হরিণটা। কেন যে ওটা সিংহগুলোর অত
কাছে বিশ্রামের জায়গা বেছে নিয়েছিল তা বুঝলাম না। তবে ঘন নলখাগড়া হয়তো যথেষ্ট আড়াল দিচ্ছিল। অনেকখানি দূরে সরেছিল ওটা। হরিণটাকে দেখ যেতে দিলাম। বিদ্যুতের গতিতে যেন হাওয়ায় ভেসে বিদায় নিল ওটা। চোখ সরালাম না নলখাগড়ার বন থেকে। দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে আগুন। কর্কর শব্দে পোড়াচ্ছে নলখাগড়াগুলোকে। মাঝে মাঝে 20 ফুট উঁচু কমলা আগুনের হলকা লকলক করে চেটে দিচ্ছে আকাশের গা। কখনো কখনো চোখের সামনের দৃশ্যগুলোকে থর থর করে কাঁপিয়ে দিচ্ছে তপ্ত বাতাস। আধা কাছা নলখাগড়া পুড়ে তৈরি হচ্ছে ঘন ধোঁয়ার বিশাল কালো মেঘ। বাতাসে তারা খেয়ে সরাসরি আমার দিকেই ধেয়ে এলো ওই গাঢ় মেঘ। আগুনের গর্জনের উপর দিয়ে শুনতে পেলাম আরেকটা বিস্মিত গর্জন, তারপর আরও কয়েকটা। বুঝতে দেরি হলো না, সিংহরা নলখাগড়া বনেই আছে। উত্তেজিত হয়ে উঠলাম। উত্তেজনা আরও বাড়ল যখন সিংহগুলোকে নলখাগড়া বন থেকে বেরিয়ে আমার দিকেই আসতে দেখলাম। মাঝে মাঝে মাথা উঁচু করছে ওগুলো, তখন দেখা যাচ্ছে ঠিক যেন গর্ত থেকে মাথা বের করা খরগোশ আমাকে দেখে আবার জংলা জায়গায় ঢুকে গেল সিংহগুলো। কিন্তু পিছনে আগুনের তাপ, বেশিক্ষণ ওখানে থাকবার উপায় নেই ওগুলোর। ধারণা ভুল হলো না আমার। হঠাৎ একযোগে দৌড়ে বেরিয়ে এলো 4টে সিংহ। সবার আগে ছুটছে কালো কেশরওয়ালা দলনেতা। শিকারী জীবনে কখনো ওরকম অদ্ভুত সুন্দর দৃশ্য দেখিনি আর। পিছনে নলখাগড়ার জঙ্গলে কমলা আগুন ও ঘন ধোঁয়ার পটভূমি। লাফিয়ে লাফিয়ে ছুটে আসছে 4টে সিংহ। অপূর্ব। ধারণা করলাম আমার 5 থেকে 20 ফুট দূরত্ব দিয়ে খাদের মধ্যে গিয়ে ঢুকবে সিংহগুলো। দেরি না করে অস্ত্র তুললাম কালো কেশরওয়ালা মর্দা সিংহটার দিকে। তাক করলাম ঠিক হৃৎপিণ্ড লক্ষ্য করে। ট্রিগার টিপতে যাব এমন সময় ডান চোখে এসে পড়ল পোড়া নলখাগড়ার খানিকটা ছাই। গেলাম অন্ধ হয়ে। নাচতে শুরু করলাম জ্বলনিতে জ্বলনিতে চোখ ডলতে শুরু করলাম। তারই ফাঁকে এক পলকের জন্য দেখলাম খাদের মুখের ঝোপগুলো পেরিয়ে বাঁক নিয়ে অদৃশ্য হয়ে হলো শেষ সিংহটা। রাগে উন্মাদ হয়ে গেলাম। ফাঁকা জায়গায় দুর্দান্ত সুযোগ পেয়েছিলাম সিংহগুলোকে খতম করে দেবার। ভাগ্যের অসহযোগিতায় করতে পারলাম না কিছুই। তবে তাতে দমে যাবার কোনো দমে যাবার লোক নই আমি। ঘুরে দাঁড়িয়ে রওনা হয়ে গেলাম খাদের দিকে। টম কাতর অনুরোধ করলো এভাবে যে যেন সিংহের মুখোমুখি না হই, কিন্তু শুনলাম না। রোগ চেপে গেল। হয় আমি সিংহগুলোকে মারব, নয়তো ওরা মারুক আমাকে। টমকে বললাম ইচ্ছে না থাকলে আমার সঙ্গে আসবার কোনো দরকার নেই ওর। এই কথা শুনে কাঁধ ঝাঁকালো টম। বিড়বিড় করে বলল আমি উন্মাদ হয়ে গিয়েছি, অথবা কালো জাদু করা হয়েছে আমাকে। তবে মুখে যাই বলুক, একরোখার মতো পিছু পিছু এলো টম। শীঘ্রই খাদের কাছে চলে গেলাম দুজন। দৈর্ঘ্যে ওটা 300 গজের কাছাকাছি হবে। এখানে ওখানে জন্মেছে বড় বড় গাছ। এবার শুরু হলো আসল খেলা। যে কোনো ঝোপের আড়ালে থাকতে পারে সিংহ। 4টে সিংহ খাদে আছে তাতে সন্দেহ নেই কোনো। প্রশ্ন হচ্ছে আছে কোথায়। চারপাশে সতর্ক চোখ রাখলাম। ভয়ে মনে হলো হৃৎপিণ্ডটা উঠে এসেছে কণ্ঠা পার হয়ে। অবশেষে একটু পরে একটা ঝোপের পিছনে হলদে কি যেন নড়তে দেখলাম। ঠিক তখনই আমার সামনের ঝোপ থেকে ছিটকে বেরিয়ে ডোবার দিকে ছুট দিল একটা সিংহ শাবক। ঘুরেই গুলি করলাম ওটাকে লক্ষ্য করে। লেজের 2 ইঞ্চি সামনে মেরুদণ্ডে লাগলো বুলেট। দিগবাজি খেয়ে পড়ে গেল সিংহ শাবক। নড়তে পারল না আর, তবে চোখ গরম করে চেয়ে থাকলো। পরে ওটাকে বর্শা দিয়ে মেরেছিল টম। বন্দুকের বিষ খুলে তাড়াহুড়ো করে ব্যবহৃত গুলির খোসা ফেলে নতুন গুলি ভরতে চাইলাম, কিন্তু খোসা বের করতে গিয়ে টের পেলাম ফেটে গিয়ে ব্যারেলের গায়ে আটকে গেছে ওটার কিছু অংশ। নতুন গুলিটার মাত্র অর্ধেকটা ঢুকলো চেম্বারে। আর ঠিক তখনই বাচ্চার কাতর ডাকাডাকিতে আড়াল ছেড়ে বেরিয়ে এলো সিংহী।
আমার কাছ থেকে 20 ফুট দূরে ওটা লেজ নাড়তে নাড়তে আসছে। মনে হলো ওরকম নিচ চেহারা সিংহে আর দেখিনি। পিছু হটতে শুরু করলাম, সেই সঙ্গে চেষ্টা করছি নতুন গুলিটা চেম্বারে ভরতে। ছোট ছোট পায়ে সামনে বাড়ল সিংহী, কয়েক পা এগিয়ে বসে পড়বার ভঙ্গি করলো, হামলা করে বসবে যে কোনো সময়। এদিকে গুলিটা কিছুতেই ঢোকাতে পারছি না চেম্বারে। হঠাৎ মনে পড়ল গুলি প্রস্তুতকারকের নামটা বলবো না। মনে হলো আমি যদি সিংহীর কবলে পড়ে মরি, তাহলে ওই বেটাও যেন একই রকম শাস্তি পায়। নতুন কার্টিজ ঢুকছে না চেম্বারে, কাজেই এবার ওটাকে বের করতে চেষ্টা করলাম। কার্টিজটা হলে বন্দুকটা বন্ধ করব, দ্বিতীয় নল ব্যবহার করতে পারবো তাহলে। ব্যারেল ভাঙা অবস্থায় বন্দুক থাকা না থাকা সমান কথা। এসব ভাবতে ভাবতে পিছাচ্ছি, চোখ সরালাম না সিংহীর উপর থেকে। মাটিতে পেট ঘষতে লেজ নাড়তে নাড়তে চুপচাপ এগিয়ে আসছে ওটা। একবারও চোখ সরালো না আমার দিক থেকে। সিংহীর চোখ দেখে বুঝে ফেললাম আর কয়েক সেকেন্ড সময় পাবো, তারপর তেড়ে আসবে ওটা। গুলিটা নল থেকে টেনে বের করতে গিয়ে পিতলের ঘষায় কবজি আর হাত থেকে রক্ত বের হয়ে গেল। এই যে দেখুন, এখনো রয়েছে ওই কাটা দাগ। হাতটা আলোয় ধরে কবজির কাছে বেশ কয়েকটা সাদা রঙের গভীর কাটা দাগ দেখালেন মিস্টার কোয়াটারমেইন। কোনো লাভ হলো না, বের হলো না গুলিটা। আবার বলতে শুরু করলেন তিনি, প্রার্থনা করি যেন কোনো মানুষকে ওরকম পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। আর আক্রমণের মানসিক প্রস্তুতি নেওয়া হয়ে গেল সিংহীর। বাজবার আশা ছেড়ে দিলাম। আমার পেছনে কোথা থেকে যেন হঠাৎ চিৎকার করে উঠল টম, আপনি আপনি কিন্তু আহত বাচ্চাটার গায়ে উঠে পড়বেন। ডান দিকে সরুন কুস। ওই ভীতিকর অবস্থাতেও কথাটা শুনে ডান দিকে সরে পিছাতে ভুল করলাম না, চোখ সরালাম না সিংহীর দিক থেকে। স্বস্তির বিরাট শ্বাস ফেললাম যখন নিচু একটা গর্জন ছেড়ে উঠে দাঁড়িয়ে কাদের আরো গভীরে চলে গেল সিংহী। আসুন মাকুমা যান, ডাকলো টম। ওয়াগনে ফিরে যাই চলুন। যাবো, আগে সিংহগুলোকে শেষ করে নিই, জবাব দিলাম। সিংহের মুখোমুখি হয়ে এত মানসিক কষ্ট পেয়েছি যে শপথ করে ফেলেছিলাম সব কটা শয়তানের শেষ দেখে ছাড়ব। ইচ্ছে করলে ফিরে যেতে পারো তুমি, বা গাছে উঠে বসতে পারো। পরিস্থিতিটা চিন্তা করে দেখলো টম, তারপর বুদ্ধিমানের মতো চড়ে বসলো একটা গাছে। ওই একই কাজ করলে ভালো করতাম আমিও। এর মধ্যে ছুরিটা বের করে ফেলেছি, ওটাতে গুলির খোসা বের করবার একটা ফলা আছে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ফেটে যাওয়া কার্টিজটার টুকরো বের করতে পারলাম। পুরুত্বের দিক থেকে বড়জোর একটা স্ট্যাম্পের সমান হবে ওটা, লেখার কাগজের চেয়ে পাতলা। কাজটা সেরে বন্দুক লোড করে হাতের ক্ষতগুলোতে রুমাল বাঁধলাম, তারপর এগোলাম আবার। খেয়াল করেছি সবুজ একটা ঝোপের মধ্যে গিয়ে ঢুকেছে সিংহী। জায়গাটাকে কয়েকটা ঝোপের একটা ঝাড়ও বলা যায়। খাদের ওখানে আমার থেকে 50 গজ দূরে বয়ে যাচ্ছে ছোট একটা ঝর্ণা। ওই পানির কিনারায় জন্মেছে ঝোপগুলো। সাবধানে পৌঁছে গেলাম ওগুলোর কাছে। সিংহেরও কোনো চিহ্ন দেখতে পেলাম না। বড় একটা পাথর ছুঁড়ে দিলাম ঝোপ লক্ষ্য করে। মনে হয় অন্য সিংহ শাবকটার গায়ে গিয়ে লাগলো ওটা, কারণ ছুটতে ছুটতে শাবকটাকে বের হতে দেখলাম। পাশ থেকে গুলি করলাম ওটাকে, সরাসরি বুকে ঢুকলো বুলেট। সঙ্গে সঙ্গে মারা গেল ওটা। শাবকের পিছন নিয়ে ঝোপ থেকে ছিটকে বের হলো সিংহী। বিদ্যুৎ বেগে ছুটলো খাদের মুখের দিকে। বন্দুকের দ্বিতীয় ব্যারেল খালি করলাম তাড়াতাড়ি। সিংহীর পাঁজরে লাগলো বুলেট। গুলি খাওয়া খরগোশের মতো কয়েকবার গড়ালো সিংহ। দেরি না করে আরও দুটো গুলি ভরলাম বন্দুকে। ততক্ষণে আঘাতটা সামলে নিয়ে গর্জন আর গঙ্গানি ছেড়ে পেট ঘষতে আমার দিকে আসতে শুরু করেছে সিংহী।
ওটার চেহারায় যেরকম রাগ দেখলাম ওরকম আগে কখনো দেখিনি বুনো জানোয়ারের চেহারায়। এবার ওটার বুকে গুলি করলাম। কাত হয়ে পড়ে গেল মৃত সিংহী। ওই প্রথম এবং শেষবারের মতো কোনো সিংহ পরিবারকে শিকার করেছিলাম আমি। আগে কেউ কখনো একা এরকম ঝুঁকি নিয়ে একাধিক সিংহ শিকার করেছে বলে শুনিনি। স্বাভাবিকভাবেই নিজের উপর খুশি হয়ে উঠেছিলাম। বন্দুকটা আবার লোড করে নিয়ে খুঁজতে শুরু করলাম ক্যাপ্টেনের খুনি কালো কিশোরওয়ালা সিংহটাকে। খুব ধীরে সাবধানে খাদ ধরে এগোলাম। ভীষণ ভীষণ উত্তেজনায় কাটতে লাগলো সময়। জানি না কখন ওটা কোত্থেকে আমার উপর ঝাঁপিয়ে পড়বে। স্বস্তি পেতে চাইলাম এ কথা ভেবে যে সাধারণত কোণঠাসা হয়ে না পড়লে কোনো মানুষকে আক্রমণ করে না সিংহ। 1 ঘন্টার বেশিই হবে খুঁজলাম সিংহটাকে। একবার মনে হলো ট্যাম্বাও কি ঘাসের মধ্যে কি যেন নড়তে দেখেছি, তবে নিশ্চিত হতে পারলাম না। ওদিকে গিয়ে দেখা পেলাম না সিংহটার। শেষ পর্যন্ত খাদের শেষ মাথায় পৌঁছে গেলাম। জায়গাটা কানাগলির মতো। খাদ শেষ হয়েছে 50 ফুট উঁচু খাড়া পাথরের দেয়ালের গায়ে। দেয়ালের মাথা থেকে গড়িয়ে পড়ছে ক্ষীণকায়া একটা ঝর্ণাধারা। খাড়া দেয়ালের কাছ থেকে 70 ফুট দূরে স্তূপ হয়ে পড়ে আছে অনেকগুলো পাথরখণ্ড। ওগুলোর উপরে জন্মেছে ফান আর বেটে কিছু ঝোপ। স্তূপটা উচ্চতায় 25 ফুট মতো হবে। ওখানে দুপাশের খাদের দেয়ালও খুব খাড়া। স্তূপে উঠে সিংহটার খোঁজে চারপাশে তাকালাম। কোনো চিহ্ন দেখতে পেলাম না রাজকীয় জানোয়ারটার। হয় খাদের ভিতর না দেখে সিংহটাকে পাশ কাটিয়েছি, অথবা কোনোভাবে পালিয়ে গেছে ওটা। যাই হোক, নিজেকে সান্ত্বনা দিলাম। 3টে সিংহ শিকার করতে পারা কম নয়। চিন্তাটা বেশ তৃপ্তি দিল আমাকে। নেমে পড়লাম স্তূপ থেকে। তারপর ফিরতি পথ ধরলাম স্তূপটাকে পাশ কাটিয়ে। এতক্ষণে অনুভব করলাম শ্বাসরুদ্ধকর উত্তেজনা ও পরিশ্রমে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি। কাজ পড়ে আছে এখনো। সিংহ 3টের চামড়া ছাড়াতে হবে। যতদূর মনে পড়ে স্তূপটা পেছনে ফেলে 18 গজ মতো গিয়ে আরেকবার ফিরে তাকালাম। যথেষ্ট তীক্ষ্ণ আমার চোখ, কিন্তু চোখে পড়ল না কিছু। তারপর হঠাৎ করেই সতর্ক হয়ে উঠলাম। স্তূপের উপর পাথরের দেয়ালের পটভূমিতে দেখতে পেলাম কালো কিশোরওয়ালা প্রকাণ্ড সিংহটাকে। গুটিসুটি মেরেছিল ওটা, এবার উঠে দাঁড়ালো। গুলি করবার সুযোগ পেলাম না। কাঁধেও তুলতে পারলাম না বন্দুক। বার কয়েক লেজ নেড়ে স্প্রিংয়ের মতো ছিটকে লাফ দিল ওটা সরাসরি আমাকে লক্ষ্য করে। বাতাসে তীরের মতো ভেসে এলো ভারী শরীরটা। ভাষায় প্রকাশ করতে পারবো না কীরকম রাজকীয় লাগছিল ওটাকে দেখতে। বোঝাতে পারবো না দৃশ্যটা কতখানি ভীতিকর। ধনুকের মতো বাঁকা রেখা সৃষ্টি করে উড়ে এলো কালো কেশরওয়ালা সিংহ। ওটা ধনুকের মাঝামাঝি এলো, আমিও গুলি করলাম। লক্ষ্য স্থির করবার সময় ছিল না। স্পষ্ট বুঝতে পারছিলাম ঠিক আমার উপরে এসে পড়বে সিংহটা। আবছাভাবে বুলেট আঘাত হানবার পোতা আওয়াজটা শুনতে পেলাম। পর মুহূর্তে ধাক্কা খেয়ে পড়ে গেলাম লতায় ছাওয়া একটা নরম ঝোপের উপর। আমার উপর চড়ে বসলো সিংহটা। বসেই বড়সড় দাঁতগুলো বসিয়ে দিল উরুর মাংসে। হাড়ের সঙ্গে দাঁতের সংঘর্ষের কর্কশ আওয়াজ শুনতে পেলাম। ধরে নিলাম মারা যাচ্ছি, কিন্তু হঠাৎ উরু থেকে কামড় ছেড়ে দিল সাপদ। আমার উপর দাঁড়িয়ে সামনে পেছনে দুলতে শুরু করলো। বিরাট মুখটা হা করতেই গল গল করে রক্ত পড়তে দেখলাম। বিকট গর্জন ছাড়ল সিংহ। পাথরগুলো কাঁপলো থরথর করে। মনে হলো অনন্তকাল ধরে সামনে পিছনে দুলছে ওটা। তারপর বিরাট মাথাটা ধপ করে পড়ল আমার উপর। ভারী মাথা বুকে এসে পড়ায় বাতাস বেরিয়ে গেল আমার ফুসফুস থেকে। উরুর মাথায় জ্ঞান হারানোর অবস্থা। উরুর ব্যথায় জ্ঞান হারানোর অবস্থা। দম ফিরে পেয়ে টেনে হিঁচড়ে নিজেকে বের করে আনলাম মৃত সিংহের তলা থেকে। দেখলাম ঠিক বুকের মাঝখানে গুলি খেয়েছে সিংহ। শরীরের গভীরে গিয়ে ঢুকেছে বুলেট। কপাল ভালো সিংহের কামড়ে উরুর হাড় ভাঙেনি আমার, তবে দরদর করে রক্ত পড়ছিল। রক্তক্ষরণে মারাই যেতাম যদি না ঠিক সময়ে হাজির হতো টম। ওর সাহায্য নিয়ে রুমাল দিয়ে শক্ত করে বাঁধলাম কামড়ের ক্ষত।
পুরো একটা সিংহ পরিবারকে একা শিকার করতে চাওয়ার মতো বোকামি করায় ওই ক্ষতটা আমার প্রাপ্য হয়েছিল। ঝুঁকি নিয়ে ফেলেছিলাম অনেক বেশি। ওই ঘটনার পর থেকে খোঁড়া হয়ে গিয়েছি। মরবো ওই খোঁড়ামি নিয়েই। প্রতি বছর মার্চ মাসে আহত উরু ভীষণ কষ্ট দেয়। 3 বছর পর পর চামড়া মাংস ফেটে নতুন করে দগদগে হয়ে ওঠে ক্ষতটা। নিশ্চয়ই বুঝতে পারছেন, বাপেরদের আনা হাতির দাঁতগুলো শেষ পর্যন্ত সংগ্রহ করতে পারিনি আমি। আরেক লোক ওগুলো কিনে নেয়। 500 পাউন্ড লাভ করেছিল জার্মান লোকটা। পরবর্তী মাসটা বিছানায় পড়ে থাকতে হয়েছিল আমাকে। 6 মাস সে পঙ্গু ছিলাম। আর কিছু বলবার নেই আমার। কি ঘটেছিল সেটা আপনারা এখন জানেন। নির্বাক আমাদের শুভরাত্রি জানিয়ে সামান্য খুঁড়িয়ে হেঁটে শোবার ঘরে চলে গেলেন মিস্টার কোয়াটারমেইন। সমাপ্ত।